তাহলে অবজেক্টিভ হলো বা এই সাবজেক্টের উদ্দেশ্য হলো টোটাল প্রোগ্রাম বেসিক যে জাভা ল্যাঙ্গুয়েজটা আছে, ডেভেলপ নলেজ অ্যান্ড স্কিল অন প্রোগ্রামিং বেসিক ইন জাভা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে জাভা ল্যাঙ্গুয়েজটা আছে এই জাভা ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণাটা নিব। নেওয়ার পরে পরবর্তীতে আমরা এটা দিয়ে বাইরে কোনো না কোনো সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে জাভা ল্যাঙ্গুয়েজটার সিনট্যাক্স থেকে শুরু করে এর আগে যেমন আমরা একটা তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অর্ধেক ক্লাসের মধ্যেই এই যে মোটামুটি ইনহেরিটেন্স, পলিমরফিজম, ক্লাস, অবজেক্ট এগুলো সম্পর্কে ধারণা পাইছো বা করছো। তো এই জাভাতেও ওইগুলো কনসেপ্টেই থাকবে, তার মধ্যে আমরা বেসিক যে জাভা ল্যাঙ্গুয়েজটা দিয়ে সেটা বেসিকের থেকে আমরা যতদূর পারি আগাবো। আরেকটা বিষয় হলো যে ক্রিয়েট, কম্পাইল, ডিবাগ এন্ড এক্সিকিউশন ইন জাভা প্রোগ্রাম। আমরা জাভা প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রাম তৈরি করব এবং একটা ছোট স্মল প্রজেক্ট তৈরি করব। সবাইকে প্রজেক্ট গুলো দেওয়া হবে, তোমরা দেখলাই তো এখানে প্র্যাকটিক্যাল কাজের কথা বলা আছে। তো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য একদিকে যেমন থিওরিক্যালি পরীক্ষা হবে, অপরদিকে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে। তাহলে প্র্যাকটিক্যালি যাতে আমি পূর্ণাঙ্গ জাভা প্রোগ্রামিংটা আমার নলেজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তো সবকিছুই সহজ হয়ে যায়। তাহলে জাভা প্রোগ্রামিং দিয়ে আমার কি কি লাভ হবে, কেন আমি জাভা প্রোগ্রামিংটা শিখবো, হোয়াই নিড, হোয়াই জাভা, এগুলোতে আসতেছি। তাহলে অবজেক্টিভ। সো এখন কি কি আউটলাইন আছে দেখো। মোটামুটি জাভার জন্য আমাদের ডাটা স্ট্রাকচার ইন জাভা, জাভাটা কোন কোন ডাটা নিয়ে কাজ করে, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল। এর আগে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে অবজেক্ট ওরিয়েন্টেড সি শার্প আমরা ইউজ করছি। তো সি শার্পের ক্ষেত্রে আমরা যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার, এই লং, শর্ট যে ডাটা টাইপ গুলো আছে, এই ডাটা টাইপ গুলোর ডাটা স্ট্রাকচার গুলোর ভিতরে কার রেঞ্জ কত দূর পর্যন্ত, এগুলো নিয়ে আলোচনা করবে। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট হবে জাভাটা। জাভা ল্যাঙ্গুয়েজটা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। এখন অবজেক্ট ওরিয়েন্টেড বিল্ট ইন কিছু আমাদের ফাংশন থাকবে, মেথড থাকবে। এই বিল্ট ইন ফাংশন এবং মেথড গুলোকে অর্থাৎ প্যাকেজটাকে কাজে লাগায়ে আমরা নতুন কোনো কিছু তৈরি করব। সেক্ষেত্রে থ্রেড থাকবে। নেটওয়ার্কিং এর সাথে জাভার একটা কমিউনিকেশন আছে এবং ডাটাবেজের সাথেও জাভার কমিউনিকেশন আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। আমাদের মূল কনসেপ্টটা রাখতে হবে যে একটা জাভা টোটালি সাবজেক্টটা কমপ্লিট করার পরে এর সিনট্যাক্স গুলো, স্ট্রাকচার গুলো জানার পরে আমরা এই জাভা ল্যাঙ্গুয়েজটা দিয়ে একটা প্রজেক্ট দাঁড় করাবো। তাহলে কি কি বিষয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালি আগাইতে হবে ওভারঅল এই এই 2-3 মাসে বা যতদিন আমরা ক্লাস পাই, এই ক্লাসগুলোর মধ্যে আমাদেরকে কি কি বিষয় আগাইতে হবে। তোমরা নেটবিনস আইডিই এর নাম শুনছো? নেটবিনস আইডিই 2-3 জন বলো জাস্ট। জি নেটবিনস স্যার। আইডিই, ইন্টারনেট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, নেটবিনস। তাহলে আমরা নেটবিনসে কাজ করব। এটা হলো জি স্যার। জাভা ডেভেলপমেন্ট কিট হিসেবে নেটবিনসে আমরা প্রোগ্রামটা রান করব জাভাতে। এর কারণ হলো এখানে অসংখ্য ধরনের প্যাকেজ অর্থাৎ বিল্ট ইন কিছু মেথড দেওয়া আছে, অর্থাৎ প্যাকেজ, ওই প্যাকেজগুলোকে আমরা ব্যবহার করব যতদূর পারি। একবারে যে আমাকে শুরু এই 2-3 মাসে অনেক দূর যাইতে হবে তার কোনো মানে, কিন্তু বুঝে বুঝে যতদূর পারবো আগাবো এবং লেগে থাকবো। 2-3 ঘন্টা করে লেগে থাকলে আশা করা যায় অনেক দূর যাইতে পারবো। এরপর প্রোগ্রাম, এটা বলছে যে রাইট এ প্রোগ্রাম, অর্থাৎ তোমরা এটা তোমাদের বই থেকে কালেক্ট করা। মোটামুটি নতুন সিলেবাসে এগুলো দেওয়া আছে, প্র্যাকটিক্যাল লিস্টটা দেওয়া আছে। তোমরা নতুন সিলেবাসটাও দেখে নিতে পারবা। এটা বিটিভি বোর্ডে সিলেবাস, কম্পিউটারের টেকনোলজিতে ঢুকলে ওইখানে তোমরা সিলেবাস গুলো পাইবা। তো সিলেবাসের ওইখান থেকে নেয়া, ওইটাতে দেখবা। তাহলে অ্যারে আছে, কন্ট্রোল ফ্লো স্ট্রাকচার আছে। তাহলে ডিসপ্লে টেক্সট, কি কোনো একটা টেক্সট আমরা ডিসপ্লে করলাম, এর আগে সি শার্পেও ডিসপ্লে করছো। অ্যারে, যে অ্যারেটা আমরা আগে আরে কনসেপ্টটা নিয়েছিলাম ওই কনসেপ্টটার উপরে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, ইফ আছে, ইলস আছে, এগুলো সম্পর্কে ধারণা নিব এবং রান করব প্রোগ্রাম। মূলত হলো ক্লাস, অবজেক্ট, মেথড এবং কনস্ট্রাক্টর, এই বিষয়ের উপর একবারে মাথা দিব। অর্থাৎ ক্লাস তৈরি করব, অবজেক্ট তৈরি, ক্লাস ব্যবহার করে ক্লাসের মধ্যে ডাটা টাইপ থাকবে, মেথড থাকবে, ওগুলো ব্যবহার করে আমরা অবজেক্ট এবং মেথড নিব। এরপরে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ইনহেরিটেন্স, পলিমরফিজম, এরপর প্যাকেজ ব্যবহার করব, ইন্টারফেস ব্যবহার করব, মাল্টি থ্রেডের প্রোগ্রামিং মেথড করব। এরপর আমরা ইনপুট আউটপুটের প্রোগ্রাম করে একটা ছোট একটা প্রোগ্রাম দাঁড় করাবো জাভাতে। আসলে কেন আমরা জাভাটা শিখবো, এটা অনেক বড় থিঙ্কিং। এটা করতে গেলে লেগে থাকতে হবে।
এমন না যে আমি আজকে জাভা শুরু করলাম 7 দিনের মধ্যেই আমি অনেক কিছু শিখে ফেললাম, এরকম না। 25 থেকে 30 দিন যদি 3-4 ঘন্টা করে সময় দিতে পারো জাভাতে, তাহলে সিনট্যাক্স গুলো সম্পর্কে আশা করা যায় সব কনসেপ্টটা ঠিক ঠিক থাকবে। আর এরপরে যদি লেগে থাকো, তাহলে জাভা এর দিয়ে যেগুলো কাজ হচ্ছে বর্তমানে হায়ার লেভেলে, মোটামুটি এটা একটা কালেক্টেড, সেটা হলো যে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির উপায় থাকলেও বেশিরভাগ অ্যাপ্লিকেশন গুলো এখনো জাভাটাই ইউজ করতেছে। তো জাভা এর সরকারি বেসরকারি বীমা শিক্ষা প্রতিষ্ঠান এগুলাতে যেগুলো অ্যাপ্লিকেশন আছে জাভাতে নির্মিত, যেমন আমাদের গুগলের জিমেলটা জাভাতে নির্মাণ করা, জাভা ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার টুলস। আচ্ছা, তো বিভিন্ন ধরনের কাজবাজ করার জন্য কিন্তু আমাদের সফটওয়্যার গুলো তৈরি করার দরকার হবে, এখন না হোক পরবর্তীতে হোক, যে কোনো একটা সিস্টেমের উপরে। তো টোটালি ওভারঅল সিস্টেমের উপরে আমাদেরকে সফটওয়্যার টুলসটা তৈরি করার দরকার হবে। এই সফটওয়্যার টুলসটা অনেকগুলো প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা জাভাটাকে সিলেক্ট করতে পারি। এর মধ্যে ডেভেলপমেন্ট টুলস আছে জাভাতে লেখা, তার মধ্যে আমরা নেটবিনস আইডিটা ব্যবহার করব। বৈজ্ঞানিক অনেক ক্ষেত্রগুলো আছে সেগুলোতেও জাভাটা ব্যবহার করা যায়। আর ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে গেম, মোবাইল অ্যাপ্লিকেশন, ছোট ছোট গেমগুলো তোমরা যদি বানাও, এই যে ইউনিটি যে ডেভেলপমেন্ট আছে, ইউনিটি গেম ফিচার, ইউনিটি এনভায়রনমেন্ট, স্যার বুঝতে পারছি। ইউনিটি এটা দিয়ে যে টেম্পল গেমগুলা, এই যে টেম্পল গেমটা খেলছো কিনা, আগে একটা ছিল ওই যে জি স্যার। এংরি বার্ড, জি স্যার, জি স্যার। এগুলো এই যে ইউনিটি গেম দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি খুব বেশি ওইদিকে ডেভেলপমেন্ট নাই, তবে মোটামুটি ধারণা নিয়ে আসি যে এগুলো কাজ দিয়ে আসলে এগুলো তৈরি করা। ইউনিটির উপরে, অ্যান্ড্রয়েড অ্যাপস এর উপরে আমার 5-7টা ট্রেনিং ছিল আইসিটি ডিভিশনে, তখন এই জিনিসগুলো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার ছিল। তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন, ওগুলো বাদ দিয়েও আমরা মোবাইলে যদি অ্যাপ্লিকেশন চিন্তা করি অথবা ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে জাভা এর জন্য আমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত সাবজেক্টটা কমপ্লিট করব, এর জন্য জাভা পয়েন্ট, এটাতে থিওরিক্যাল বেস কিছু কথাবার্তা বলা আছে, যদিও ইংলিশে, তোমরা একটু থিমগুলো নেওয়ার চেষ্টা করবা জাভা পয়েন্ট থেকে, জাভা টিউটোরিয়াল থেকে। আর w3school.com এর মধ্যে কোডিং করার জন্য যা যা দরকার হয় জাভাতে, কোডিং করার জন্য সব আছে w3school.com জাভা ওই সাইটটাতে। তাহলে w3school.com এ যেগুলো কোডিং করার জন্য যে কিওয়ার্ড গুলো আছে, এরপরে যে সিনট্যাক্স গুলো আছে, এরপর যে এক্সাম্পল গুলো আছে, এগুলো আমরা শুরু থেকে আস্তে আস্তে বারবার প্র্যাকটিস করব। আর থিওরিক্যাল যে টপিকস গুলো আছে সেগুলো তোমরা পাইবা হলো জাভা টিউটোরিয়ালে, javapoint.com, জাভা টিউটোরিয়ালটাতে, ওইটাতে। এই দুইটা সাইটে আমি বেশি ফলো করব। সেক্ষেত্রে আমাদের বই আছে প্রোগ্রামিং ইন জাভা, যে কোনো একটা গ্রুপের বই তোমরা ফলো করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর স্লাইড তো আমি দিবই, স্লাইডও ফলো করতে পারো। আর পরীক্ষা ভালো করার জন্য তো তোমরা দেখলে যে 60 মার্কের আবার পরীক্ষাও আছে, সেক্ষেত্রে পিছনের পাশের প্রশ্নগুলো সহ সামনের দিকে আগাই যাবে আর কি। পড়াশোনা কন্টিনিউ করলে আশা করা যায় সব দিক থেকেই এক্সপার্ট হওয়া যাবে। তাহলে সর্বপ্রথম আমি চ্যাপ্টার 1-এ চলে যাই। জাভাতে প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের, এই চ্যাপ্টারটার নাম হলো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণা। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম যে বিষয়টা, সেটা হলো সফটওয়্যারের ইভলিউশন। সফটওয়্যার ইভলিউশন মানে সফটওয়্যারের বিবর্তন, মানে কিভাবে ধাপে ধাপে সফটওয়্যার গুলো আসছে। তো সর্বপ্রথম তোমরা তো মোটামুটি পড়াশোনা করতেছো, মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স একটু হলেও পড়ছো, বাইনারি সিস্টেম পড়ছো, বাইনারি নাম্বার পড়ছো, 0-1। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে 0-1 সম্বলিত যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে বোঝানো হচ্ছে। যে ভাষার সমস্যা সমাধানের জন্য আমরা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করি, সেটা দিয়ে তৈরি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। বর্তমানে আমরা এই ল্যাঙ্গুয়েজটা পাই না। এরপরে স্টেপটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা নিমোনিক, সংক্ষিপ্ত সংকেত বা নিমোনিক ব্যবহার করে। তো তোমরা মাইক্রোপ্রসেসর যখন করবা, তখন ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ধারণা পাইবা।
তাহলে সর্বপ্রথম আসলো আমাদের সফটওয়্যার ইভ্যালুয়েশন। তো সফটওয়্যার ইভ্যালুয়েশনের ফার্স্ট স্টেপ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে বাইনারি সংখ্যা 0 1 এর উপর নির্ভর করে এটা প্রোগ্রাম সাজানো হয়। এরপরে বললাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসলে নিমোনিক সংকেত ব্যবহার করে, যেমন অ্যাড, সাব, মাল্টিপল, ডিপ, লোড, মুভ, এমবিআই। এগুলো আসলে মাইক্রোপ্রসেসরের ক্লাসের মধ্যে যে সাবজেক্টটা পারবে তখন এগুলো দিয়ে হয়তো দুই একটা ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম রান করতে পারবা জানার জন্য। এর জন্য মাসাম যে MASM এই এই এডিটরটা তোমরা ব্যবহার করবা আর কি, এই ফরম্যাটটুকু ব্যবহার করবা। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লেখা হয় এটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম, আর মেশিন ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লেখা হয় এটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। দুইটা জিনিস দেখলাম, মেশিন ল্যাঙ্গুয়েজে 0 1 সম্মিলিত ল্যাঙ্গুয়েজ, আর সেটার জন্য যে প্রোগ্রামটা বা কোডগুলো লিখবো এটাকে বলবো আমরা অবজেক্ট প্রোগ্রাম। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লোড, মুভ, জাম্প এগুলো ব্যবহার করা হয়, এটার জন্য আমরা যে কোডটা ব্যবহার করব এটাকে বলবো আমরা সোর্স প্রোগ্রাম। আর এই সোর্স প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য ট্রান্সলেটরের দরকার হয়। এই ট্রান্সলেটরটা কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে এর জন্য যে কম্পাইলারটা আছে সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। আর এরপরে আপনাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই বিস্তারিত প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়েই কিন্তু এই টোটাল বইয়ের আলোচনা। সুতরাং এর পরের স্টেপ পরের স্লাইডেই আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হলো আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হলো আমাদের POP, প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেখো মোটামুটি 3-4টা কথা খুব ভালো করে মনে রাখবা। সেটা হলো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন কোবল, ফরটান, বেসিক, সি। অনেকে মনে করে যে সি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রোগ্রামিং সি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রোগ্রামিং সি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এ লো লেভেলেও যেমন কাজ করতে পারে আবার হাই লেভেলেও কাজ করতে পারে। একজন এন্ট্রি নিল ভাগছে। এ যেমন লো লেভেলে কাজ করতে পারে আবার হাই লেভেলেও কাজ করতে পারে, এই জন্য এই সিটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়, কিন্তু মূলত সি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোবল, ফরটান, বেসিক, সি এগুলো ব্যবহার করে যে প্রোগ্রামগুলো তৈরি করা হয় এটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা মূলত ফাংশনের উপর জোর দেওয়া। তো সবাই তো চিত্রটা দেখতে পাচ্ছ না? সবাই চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে প্রথমে দেখো তো কি আছে, ফাংশন, তারপরে আছে ফাংশন 2, তারপর আছে ফাংশন 2। তাহলে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফাংশনের উপর গুরুত্বটা এর বেশি। এই ফাংশনের উপর বেস করে ডাটাগুলো নির্ভর করে, মানে ফাংশনটার গুরুত্ব বেশি থাকে, ডাটার গুরুত্ব কম থাকে। আর উপরে দেখো গ্লোবাল ডাটা আছে, গ্লোবাল ডাটা মানে সবগুলো ফাংশনই সে ব্যবহার করতে পারবে। আর লোকাল ডাটা শুধু যে ফাংশনে আছে ওই ফাংশনেই ব্যবহার করতে পারবে। লোকাল ডাটা যে ফাংশনে থাকে ওই ফাংশনেই ব্যবহার করতে পারবে, গ্লোবাল ডাটা সবগুলো ফাংশনেই ব্যবহার করতে পারবে। তাহলে এর সিকিউরিটিটা একটু কম থাকে, যেহেতু গ্লোবাল ডাটা আমরা ব্যবহার করতে পারি তাহলে এর সিকিউরিটিটা একটু কম থাকে। এই হলো প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ এটাতে ফাংশনের গুরুত্ব বেশি থাকবে, ডাটার গুরুত্ব কম থাকবে। আর বড় কোনো ফাংশনগুলোকে, বড় কোনো ফাংশন যদি আমরা বড় কোনো প্রোগ্রামগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হবে। এই ছোট ছোট অংশগুলোকেই বলবো আমরা এক একটা ফাংশন, মানে ছোট ছোট অংশ বা মডিউলে ভাগ করা হবে। এই ছোট ছোট অংশ বা মডিউলগুলোকে বলবো আমরা ফাংশন। আর এই ফাংশনের গুরুত্ব ডাটার চেয়ে বেশি থাকবে। এতে আবার গ্লোবাল ডাটা ব্যবহার করার জন্য এটা কি থাকবে, সিস্টেমের সিকিউরিটিটা হ্রাস পাবে, অর্থাৎ কম হবে। এবার আসলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একটু আগে দেখলাম ডাটাও ছিল ফাংশনও ছিল, এখানেও ডাটা আছে ফাংশন আছে। পার্থক্যটা হলো এখানে ডাটা এবং ফাংশনকে এক জায়গায় করা আছে, আর সেই ক্ষেত্রে ডাটার গুরুত্ব বেশি থাকবে, ডাটার উপর নির্ভর করে ফাংশন তৈরি করা হবে। তাহলে ওইটাতে কি ছিল, ফাংশনের উপর তৈরি করে ডাটা, আর এটাতে কি হলো, ডাটার উপর নির্ভর করে ফাংশন। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফাংশনের চেয়ে ডাটার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, আর
এই ক্ষেত্রে কি হবে, ডাটা এবং ফাংশন যেহেতু এক জায়গায় থাকবে, এটাকে আমরা অবজেক্ট চিন্তা করব। এরপরে ক্লাসে অবজেক্ট আসলে টোটালি বাস্তব জগতের কিছুটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা করতেছি সেটা একবারে প্রোগ্রামিং স্ট্রাকচারের কনসেপ্টে কথা বলতেছি। তাহলে যে ডাটা থাকবে, তো ডাটা বলতে কোনগুলা, এই যে বিভিন্ন ধরনের টাইপ গুলো যে আমরা শিখছি, ইন্টিজার, ফ্লোট, ইন্টিজার, রোল, তারপর স্ট্রিং, নেম, এগুলো হলো এক একটা আমাদের ডাটা টাইপ, যেটাকে বলা হয় মেম্বার ভেরিয়েবল। আর ফাংশন গুলো এই যে মেথড গুলো, ডিসপ্লে করার জন্য মেথড, সামেশন করার জন্য মেথড, এই মেথড গুলো। তাহলে ডাটা এর উপর নির্ভর করে ডাটা এর উপর বেশি গুরুত্ব থাকবে অবজেক্টকে। এগুলোর সমষ্টিটাই আমাদেরকে, এই টোটালটাকে বলবো আমি একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্টের উপর নির্ভর করবে আমাদের টোটাল প্রোগ্রামগুলো দাঁড় করা হবে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্টের উপর নির্ভর করে আমাদের প্রোগ্রামিংটা দাঁড় হবে। তাহলে এই এটা মোটামুটি কয়েকটা পদ্ধতি আছে, একটা বটম আপ পদ্ধতি, একটা মোটামুটি প্রোগ্রামিং করার কয়েকটা পদ্ধতি। একটা হলো বটম আপ পদ্ধতি, বটম ডাউন পদ্ধতি। আর তাহলে এই পদ্ধতিগুলোর মধ্যে মডুলার প্রোগ্রামিং একটা আছে, বটম ডাউন প্রোগ্রামিং একটা আছে, বটম আপ প্রোগ্রামিং আছে, আর স্ট্রাকচার প্রোগ্রামিং একটা আছে। তাহলে মূলত আমাদের জাভা যে প্রোগ্রামিংটা, সেটা আমাদের এই যে পার্থক্যর মধ্যে দেখলেই আমরা বুঝতে পারবো। ওই পপ এবং অপের মধ্যে আবার পার্থক্য আছে পরবর্তীতে। তাহলে পার্থক্যে চলে আসি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো তোমাদের এখানে একটু কারেকশন করে দিবা, প্রেজেন্টেশনে এরর আছে তো। এটা হলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো অবজেক্টের উপর নির্ভর করবে, আর এটা আমাদের স্ট্রাকচারের উপর নির্ভর করবে। এখান থেকে বাসে বাসে 5-7টা পার্থক্য তোমরা পড়ে নিবা। এটা হলো বটম আপ অ্যাপ্রোচ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেডটা বটম আপ। তাহলে বটম আপটা কিভাবে দেখো, এই হলো ডাটা এবং ফাংশন সম্মিলিত একটা অবজেক্ট। এই ডাটা এবং ফাংশনের সমন্বিত একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। তাহলে এগুলো যোগ হয়ে হয়ে আরো বড় হচ্ছে। আর এটা করে কি, বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে, ভাগ করার পরে ফাংশন গুলো তৈরি করে। আর এই ফাংশন গুলা বারবার যাতে লিখতে না হয়, এই জন্যই এই ফাংশন গুলা তৈরি করে। তাহলে এটা বড় কোনো সিস্টেম, বড় কোনো প্রোগ্রামিংটাকে ছোট করে, তাহলে বড় থেকে ছোটর দিকে আসে, আর এটা ছোট ছোট থেকে বড়র দিকে যায়। এই জন্য এটাকে বলা হয় বটম আপ, মানে ছোট থেকে বড় দিয়ে যাবে। আর হলো টপ টু ডাউন, মানে উপর থেকে নিচের দিকে আসবে, উপরে বড় থেকে নিচের দিকে আসবে। আচ্ছা, এবার মূলত কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস গুলোকে আমি বলতেছি। একটা হলো ইনহেরিটেন্স। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনহেরিটেন্সের বৈশিষ্ট্যটা থাকবে। এই ইনহেরিটেন্স নিয়ে তোমাদের আগের সেমিস্টারেও যেমন একটা চ্যাপ্টার ছিল, এই সেমিস্টারের এই সাবজেক্টেও ইনহেরিটেন্স ফলো করে। তোমরা জানো যে সি শার্প যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ওই যে ডটনেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিছুটা কাজ করছো, এই জাভাটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা অ্যাবস্ট্রাকশন, ডাটা হাইডিং, আর ডাটা ইনক্যাপসুলেশন, এই বৈশিষ্ট্যগুলো থাকবেই। তাহলে এখানেও ওই বৈশিষ্ট্যগুলাই আছে, ইনহেরিটেন্স। তাহলে মনে রাখবা কি কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বটম আপ পদ্ধতি, ইনহেরিটেন্স আছে, এক্সেস কন্ট্রোল আছে। এর জন্য এক্সেস কন্ট্রোলের জন্য কিছু মডিফায়ার ব্যবহার করা হয়। এখানে আমরা 3টা মডিফায়ার ব্যবহার করি, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। আমরা এই সি শার্পেও এটা তোমরা দেখছো, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, 3টা আমাদের এক্সেস মডিফায়ার আছে। ডাটা হাইডিং ব্যবস্থা এখানে আছে, ওভারলোডিং, এই ওভারলোডিংটাই পলিমরফিজম। ফ্রেন্ড ফাংশনটা সি প্লাস প্লাসে আছে, কিন্তু ফ্রেন্ড ফাংশনটা জাভাতে নাই। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ফ্রেন্ড ফাংশনটা সি প্লাস প্লাসে আছে, কিন্তু এটা জাভাতে নাই। আচ্ছা, জাভা এবং সি প্লাস প্লাস এর মধ্যে এটা একটা পার্থক্য। মোটামুটি উদাহরণ একটা করে দিয়ে দিবা। তো এই হলো আমাদের প্রসিডিওর এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে পার্থক্য। প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 নম্বর কিছু কথা আবার শুনে নাও, যাতে সহজে মনে থাকে। আমাদের টোটালি সফটওয়্যার ইভ্যালুয়েশন কথাটা আসলো। তাহলে সফটওয়্যারটা কি, সমস্যা সমাধান করার প্রোগ্রামের সমষ্টিগুলো। আমাদের যে বাহ্যিক সমস্যাগুলো হবে, জটিল সমস্যা সহজে সমাধান করার জন্য কম্পিউটারাইজ পদ্ধতিতে প্রোগ্রামিং করে যেগুলো সলভ করা হবে, এই প্রোগ্রামিং এর সমষ্টিগুলোকে বলবো আমরা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারের বিবর্ধনটার ধাপ আসছে কি কি, প্রথমে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ,
এরপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এরপর প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি বললাম, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো প্রাধান্য পায়। আরেকটা বিষয় হলো যে ফাংশনটাকে ছোট ছোট ক্ষুদ্র অংশে বিভক্ত, ছোট ছোট অংশে ভাগ করা হয়, এগুলোকে ফাংশন বলে। মানে প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, এটাকে ফাংশন বলে। আর সেই ক্ষেত্রে ডাটার চেয়ে ফাংশনের গুরুত্বটা বেশি থাকে। অপরদিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবজেক্ট গুলোকে নিয়ে, অনেকগুলো অবজেক্ট গুলোকে নিয়ে আমাদের এক্ষেত্রে ডাটার গুরুত্বটা বেশি থাকে, ফাংশনের চেয়ে ডাটার গুরুত্বটা বেশি থাকে। এটাই হলো। আর সে অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি, সেক্ষেত্রে এই যে ডাটা এবং ফাংশনের মধ্যে ডাটার গুরুত্ব বেশি থাকবে। আর অবজেক্ট এবং ক্লাসের পার্থক্যর ক্ষেত্রে বা অবজেক্ট এবং ক্লাসের ডেফিনেশনটা একটু পরে আমরা আসতেছি। প্রত্যেকটা অবজেক্ট হলো এক একটা ক্লাসের ইনস্ট্যান্ট, এই এর পরবর্তীতেই আছে। স্লাইডে আমরা আসতেছি কত পর্যন্ত। একটা প্রশ্ন ছিল স্যার। লাস্ট 5 মিনিটে প্রশ্নগুলো নিব, তারপরে তুমি বলো, সমস্যা নেই, বলো। ওকে স্যার। স্যার এই যে একটা এই অপশন ছিল স্যার, যে গ্লোবাল ডাটা, স্যার গ্লোবাল ডাটা কি সম্বন্ধে একটু বলা যায় স্যার? গ্লোবাল ডাটা হলো সবগুলো ফাংশনেই ওই ডাটাটাকে ব্যবহার করতে পারবে। আর লোকাল ডাটাতে যে ফাংশনগুলো থাকবে, যে ফাংশনের জন্য বরাদ্দকৃত ওই ফাংশনে ব্যবহার করতে পারবে। তাহলে আর আমরা কোডিং করার সময় গ্লোবাল ডাটাটা দিয়ে দিব, তখন বুঝতে পারবা গ্লোবাল ডাটাটা কি। সবগুলো ক্লাসের উপরে ওই ডাটাটাকে আমরা ডিক্লেয়ার করে আসবো, আর সবাই ওই ডাটা টাইপটাকে ব্যবহার করব, এটাই গ্লোবাল ডাটা। কোডিং করার সময় আরো বিষয়টা অনেক সহজ হবে। তাহলে ক্লাস এবং অবজেক্ট, তাহলে বললাম যে an object is a instant of a class, সংজ্ঞার জন্য, যাতে কিছু স্টেট থাকবে এবং বিহেভিয়ার থাকবে। তাহলে এবার বাংলাটা শুনো, বাংলাটা মনে রাখো। অবজেক্ট হলো একটা বস্তু, অবজেক্ট মানেই কিন্তু বস্তু। তাহলে সবাইকে, যে বস্তু হতে গেলে ওই বস্তুটার কিছু বৈশিষ্ট্য থাকবে এবং ওই বৈশিষ্ট্যর উপর নির্ভর করে কিছু কাজ থাকবে। তাহলে অবজেক্ট মানে বস্তু, তাহলে কোন বস্তুর প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্য থাকবে, ওই বৈশিষ্ট্যটাকে বলতেছি আমি স্টেট। আর বিহেভিয়ার থাকবে, মানে ওর কিছু কাজ থাকবে, যেগুলোকে বলতেছি আমি মেথড। তাহলে অবজেক্ট হলো একটা বস্তু, ইনস্ট্যান্ট অফ এ ক্লাস, একটা ক্লাসের, ক্লাসটা টেমপ্লেট হিসেবে কাজ করে ওই ক্লাসের অবজেক্ট বা বস্তু। তাহলে অবজেক্টটা মাথায় আসলেই যাতে তিনটা জিনিস সাথে সাথে দুইটা জিনিস মাথায় চলে আসে, খুব ভালো করে মনোযোগ করো। অবজেক্ট অর্থাৎ বই যদি একটা অবজেক্ট হয়, তাহলে বইয়ের সাথে সাথে বইয়ের পৃষ্ঠা কত, বইয়ের নাম কি, বইয়ের পাবলিকেশন কি, বইয়ের প্রাইস কত, বইয়ের তারপরে এই বইয়ের লেখককে, এই বইয়ের পাবলিকেশন কোন জায়গা থেকে আসছে, বা টোটাল যে ওর যে প্রপার্টিজ গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলা। আর এই বইয়ের কাজ কি, হ্যাঁ, এটা হলো বইটার কাজ থাকবে বিহেভিয়ার। তাহলে প্রত্যেকটা বস্তুরে দুইটা জিনিস থাকবে, একটা হলো প্রপার্টিস আর একটা হলো অ্যাকশন। প্রপার্টিস মানে হলো অ্যাট্রিবিউট বা স্টেট, তোমাদের এখানে স্টেট লেখা স্টেট, বা তোমরা বৈশিষ্ট্য লিখতে পারো বাংলায়। আর বিহেভিয়ার মানে হলো কাজ, সেই ক্ষেত্রে আমরা বিহেভিয়ার ধরবো হলো মেথডকে। এবার প্রোগ্রামিং যদি তোমরা চিন্তা করো, তাহলে আমরা যে ইন্টিজার এ ভেরিয়েবল লিখি, তারপর স্ট্রিং নেম, এগুলো লিখি, এগুলো হলো বৈশিষ্ট্য, স্টেট। আর অপরদিকে আমরা যে মেথড গুলো লিখি, গেট ডাটা, শো ডাটা, এগুলো হলো বিহেভিয়ার অর্থাৎ মেথড। আর ক্লাস হলো আমাদের ইউজার ডিফাইন ডাটা টাইপ, মানে আমরা ইউজাররা এই এই একটা, এটা ডাটা টাইপও বলা যায়। তাহলে এটাকে মূলত ক্লাস হলো একটা হলো ব্লুপ্রিন্ট অর্থাৎ প্রোটোটাইপ। এখানে যেটা নেওয়া আছে সেটা হলো উইকিপিডিয়া থেকে, নেট থেকে। তোমরা দেখবা যে ক্লাস হলো একটা হলো ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ একটা অবজেক্টের। তাহলে একটা সাধারণ উদাহরণ দিলে তোমরা হয়তো বুঝতে পারবা অবজেক্টটা। তোমরা এই যে কোনো কিছু ডিজাইন করার জন্য একটা টেমপ্লেট দেখছো না, এই টেমপ্লেটটা দিয়ে কি করা হয়, ডিজাইনটা অনেকগুলো করা যায়, কিন্তু টেমপ্লেট থাকে একটাই। এই টেমপ্লেটার মধ্যে যে ডিজাইনটা করা থাকে ওই ডিজাইনটা দিয়েই আমরা কাজবাজ করি। তাহলে এখানে ক্লাস হলো
একটা টেমপ্লেটের মতো। কার টেমপ্লেটের? অবজেক্টের টেমপ্লেট। মানে কোনো অবজেক্ট যে তৈরি করব, অসংখ্য অবজেক্ট, তার টেমপ্লেট হিসাবে থাকবে হলো ক্লাস। তাহলে আমরা সংজ্ঞাটা নিব এভাবে যে ক্লাস হলো এক ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট। সে কি করবে? সেটা হলো অবজেক্টের টেমপ্লেট হিসেবে কাজ করে। এই সংজ্ঞাটাও দিতে পারবো। আর ক্লাসের মধ্যে কি থাকবে? ক্লাসের মধ্যে ওই প্রপার্টিজ থাকবে, অর্থাৎ মেম্বার ভেরিয়েবল থাকবে এবং মেম্বার মেথড থাকবে। আর এই ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেসর থাকবে তিনটা। একটা হলো প্রাইভেট, পাবলিক, প্রটেক্টেড। তাহলে জাভা প্রোগ্রামিং এ আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, এবার আগে মোটামুটি সাধারণ চিন্তা করো। স্টুডেন্ট যদি হয়, তাহলে স্টুডেন্ট একটা ক্যাটাগরি বা বস্তু, যে কোনো স্টুডেন্ট। সেক্ষেত্রে রোল, স্টুডেন্ট হলে রোলটা, স্টুডেন্টের মার্ক, এগুলো হলো স্টুডেন্টের প্রপার্টিজ, বৈশিষ্ট্য বা স্টেট। আর এই যে গেট ডাটা, এটা হলো মেথড, এটাই হলো তার বিহেভিয়ার। তাহলে এই স্টুডেন্টটা হলো আমাদের ক্লাস। এখন এই স্টুডেন্টটার ক্লাসটার অবজেক্ট ডিক্লেয়ার করে আমি অসংখ্যবার এই ফরম্যাটটা তৈরি করতে পারি। তোমরা এর আগে সি শার্পের মধ্যে ক্লাস অবজেক্টের মধ্যে দেখছো, উপরে একটা ক্লাস লিখে আসি, পরবর্তীতে যখনই দরকার হচ্ছে ওই ক্লাসের মধ্যে থেকে আমি মেথডগুলোকে ব্যবহার করতেছি। তাহলে এই কনসেপ্টটা হলো এরকম যে ক্লাস স্টুডেন্ট হলো একটা ক্লাস, আর এই রোল, মার্কস, এগুলো হলো তার মেম্বার ভেরিয়েবল। এই যে প্রাইভেট, পাবলিক, এগুলো হলো এক্সেসর, এক্সেস। অর্থাৎ ওই যে তোমরা দেখলা যে মডিফায়ার এক্সেস আছে কিনা। আর স্টুডেন্ট হতে গেলে বৈশিষ্ট্য থাকতে গেলে, স্টুডেন্ট হতে গেলে আর কি থাকবে? কিছু বৈশিষ্ট্য থাকবে, আর কি থাকবে? অ্যাকশন থাকবে। আর এই স্টুডেন্ট একটা বস্তু, এই বস্তুটা থাকতে গেলে আর কিছু স্টেট থাকবে আর বিহেভিয়ার থাকবে। আর এই স্টুডেন্টের যে আমরা ফরম্যাটটা দাঁড় করাইছি, এই টোটাল ফরম্যাটটাকে বলতেছি আমি ক্লাস। এই টেমপ্লেটটা দিয়ে বা এই ফরম্যাটটা দিয়ে আমি এখন কি করতে পারবো? স্টুডেন্ট নামে অসংখ্য অবজেক্ট তৈরি করতে পারবো। যেমন ঠান্ডা মাথায় চিন্তা করো, ইন্টিজার এ নেই, ইন্টিজার লিখে রাখছি, আবার বি নেই, সি নেই, ডি নেই, প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার। অনুরূপভাবে আমি এখন নিতে পারবো স্টুডেন্ট S1, স্টুডেন্ট S2, স্টুডেন্ট S3, এগুলো আমরা তৈরি করতে পারবো। এগুলো হলো হবে এক একটা অবজেক্ট। তাহলে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কারা থাকবে? প্রত্যেকটা অবজেক্টের মধ্যে রোল আছে, মার্ক আছে, গেট ডাটা আছে, ডিসপ্লে আছে। তাহলে আমি সহজভাবে এখন বলি, আবার ব্যাক করে। ক্লাস, ক্লাসটা কি? যে একটা অবজেক্টের, মানে ক্লাস হলো একটা অবজেক্টের টেমপ্লেট বা ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট। অপরদিকে আমি অবজেক্ট বলবো কি? যে এটা ইনস্ট্যান্ট অফ এ ক্লাস, যেটাতে স্টেট আছে এবং বিহেভিয়ার আছে। স্টেট মানেগুলো হচ্ছে যে বৈশিষ্ট্য, আর বিহেভিয়ার মানে হচ্ছে মেথড। তাহলে পলিমরফিজম, পলি শব্দের অর্থ বহু, মরফিজম শব্দের অর্থ রূপ। পলিমরফিজম মানে হলো বহু রূপ। মানে আমাদের যে মেথড গুলো আমরা ব্যবহার করব, মেথড ওভারলোডিং দেখছি না? মেথড ওভারলোডিং এ আমরা কি 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 মাথায় রাখছি? যে দুই বা ততোধিক মেথডের সেম নাম থাকবে, দুই বা ততোধিক মেথডের সেম নাম থাকবে। সেক্ষেত্রে পার্থক্য থাকবে কোথায়? প্যারামিটার এবং রিটার্ন টাইপে। অর্থাৎ রিটার্ন টাইপ এবং প্যারামিটারে পার্থক্য থাকবে, আর মেথডের নামগুলো কি থাকবে? সেম থাকবে। তাহলে সেম যদি থাকে, এক একটা মেথডের নাম অনুসারে আমি এক এক জায়গায় একভাবে কল করব, সেটা ইনহেরিটেন্স ব্যবহার করে। তাহলে পলিমরফিজম মানে হচ্ছে যে বহুরূপ। তাহলে মনে রাখবে, পলি মানে বহু, মরফিজম মানে বহুরূপ। পলিমরফিজম মানে বহুরূপ। অপারেটর ওভারলোডিং, এরপরে আমাদের মেথড ওভারলোডিং, ফাংশন। এখানে জাভাতে আমাদের মেথড ওভারলোডিং হবে, ফাংশন ওভারলোডিং হবে না। জাভাতে এসে সবগুলোকে আমরা মেথড বলে থাকি, ফাংশন গুলাকে মেথড বলে থাকি। কিছু আছে রান টাইম পলিমরফিজম আছে। এগুলো নিয়ে পরে বিস্তারিত যখন ওই চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে একটা প্রোগ্রামিং আছে, ওই প্রোগ্রামিং করার সময় পলিমরফিজমের বিস্তারিত জানবো। অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা বৈশিষ্ট্য হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে ওই আমরা একই প্রোগ্রামটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকতে পারি। এরপরে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি? ওই মোটামুটি ওই সি শার্পের ওই কনসেপ্টটাই। সেটা কি ছিল? যে একটা ক্লাসের বৈশিষ্ট্যগুলো বা মেথডগুলোকে যখন আরেকটা ক্লাসের প্রয়োজন হয়, তখন সে একটা পদ্ধতির মাধ্যমে নিয়ে আসতে পারে।
এই পদ্ধতিটাকে বলবো আমরা ইনহেরিটেন্স। আর এমনি ন্যাচারাল ভাষায় বলতে গেলে তো ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, যে একটা অবজেক্টের বৈশিষ্ট্য যখন অন্য কোনো অবজেক্ট নিয়ে নিবে তখন তাকে বলবো আমরা ইনহেরিটেন্স। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা ইনহেরিটেন্স। কিভাবে নেবে? আমাদের এটা এই যে এক্সটেন্ড করতে পারি আমরা, যে ক্লাস এ এক্সটেন্ড ক্লাস বি। তাহলে ক্লাস এ এর মধ্যে যে প্রপার্টিজ গুলো ছিল, অর্থাৎ মেম্বার মেথড গুলো ছিল, মেম্বার ফাংশন ছিল, মেম্বার ভেরিয়েবল ছিল এবং মেম্বার মেথড ছিল, ওগুলো ক্লাস বি ও আবার ব্যবহার করতে পারবে। আমি আবার বলতেছি কথাটা, ক্লাস এ এক্সটেন্ড ক্লাস বি। তাহলে ক্লাস এ এর মধ্যে যে মেম্বার মেথড এবং মেম্বার ভেরিয়েবল ছিল সেটা পাবলিক করে রাখলে পুনরায় আবার কে নিতে পারবে? ক্লাস বিও নিতে পারবে। অর্থাৎ এক ক্লাসের বৈশিষ্ট্য যখন আরেকটা ক্লাস নিয়ে নিতে পারে তখন তাকে বলি আমরা ইনহেরিটেন্স। আর পলিমরফিজম মানে বহুরূপ, এটা ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, এগুলা। অ্যাবস্ট্রাকশন, আচ্ছা অ্যাবস্ট্রাকশন জিনিসটা মজার। সেটা হলো যে তোমরা ভূত গেছো, টাকা উত্তোলন করার জন্য এটিএম বুথে গেছো না কেউ? যে কেউ যদি টাকা উত্তোলন করার জন্য এটিএম বুথে যায় তাহলে কোনো প্রকারের জটিলতা তাকে দেখানো হয় না, যে জাস্ট শুধু প্রেস করে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেয়, টাকা চাইলে পেমেন্টের অপশনে পেমেন্ট দেয়, টাকা বের করে তাকে দিয়ে দেয়। তো এই অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে ওই ধরনের কোনো কিছু যেটা মূলত কাজ করবে কি, যে ইউজারের কাছে সহজ করে দেখানোর জন্য এই অ্যাবস্ট্রাকশনটা কাজ করে। মূলত জটিলতাগুলোকে হাইড করে রাখবে। ক্লাসের যে জটিলতা, মেথড অবজেক্ট তৈরির যে জটিলতা, এই জটিলতাগুলোকে হাইড করে রেখে খুব সহজভাবে কাজ করানোর পদ্ধতিটাই হলো অ্যাবস্ট্রাকশন। আর ইনক্যাপসুলেশনটা কি, ডাটা এবং এই যে আমরা একটু আগে দেখলাম ক্লাসের মধ্যে এই যে ক্লাস, এইখানে এগুলোই আমাদের ডাটা, আর এগুলোই হলো আমাদের মেথড। এটাই হচ্ছে বিহেভিয়ার বা প্রপার্টিজ, আর এটাই হচ্ছে আমাদের মেথড। এগুলো সমন্বয়ে তৈরি করা হয়েছে কি, স্টুডেন্ট। তাহলে এই যে স্টুডেন্টটা, এর একটা বৈশিষ্ট্য হলো এটা কি বলতেছি আমি, ইনক্যাপসুলেশন, সিকিউর হলো। তাহলে এটাই বলতেছে যে ডাটা ইজ সিকিউরড উইথ ইনক্যাপসুলেশন, মানে ডাটাটাকে সিকিউর করার জন্য আমরা কি করি, মেথড এবং ডাটাকে একসাথে যে ক্লাস তৈরি করি, এটাই ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশনটা হলো যে ক্লাস এবং অবজেক্ট যে আমি তৈরি করতেছি, এটা ইনক্যাপসুলেশন। আর এর যে জটিলতাটা আছে এটা দূর করে সহজভাবে রিপ্রেজেন্ট করা, সহজভাবে তুলে ধরা ফাংশনাল কাজগুলোর মাধ্যমে, এটা হলো অ্যাবস্ট্রাকশন। আর একটা অবজেক্টের বৈশিষ্ট্য যদি আরেকটা অবজেক্ট নিয়ে নিতে পারে, এটা এই প্রক্রিয়াটাকে বলতেছি আমি ইনহেরিটেন্স। আর আর পলিমরফিজম বলতেছি যে এক একটা অবজেক্টের বিভিন্ন বিভিন্ন জায়গায় এক একটা রূপ। তাহলে এই রূপটা আমরা প্রোগ্রামিং মাধ্যমে কিভাবে বুঝতে পারতেছি, এটা আমরা অপারেটর ওভারলোডিং এবং ফাংশন ওভারলোডিং এর মাধ্যমে বুঝতে পারতেছি। তাহলে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হতে গেলে আমাদেরকে এই কয়েকটা বৈশিষ্ট্য তো লাগবেই। তাহলে সবাই তোমাদেরকে একটু সহজ করে দেই। একটু আগে স্লাইডগুলোতে আমরা বড় আকারে একটা পার্থক্য দেখছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য। তাহলে ওখানে একটু জিনিস মাথায় রাখো, অ্যাবস্ট্রাকশন আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাকে দিয়ে থাকে, ইনহেরিটেন্সের এই সুবিধা দিয়ে থাকে, ইনক্যাপসুলেশন এই সুবিধা দিয়ে থাকে, পলিমরফিজমের সুবিধা দিয়ে থাকে, এরপরে মেসেজ পাসিং এর সুবিধা দিয়ে থাকে, মানে এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টে আমি ডাটা পাঠাবো, এই সুবিধাটা আমাকে দিয়ে থাকে। ডাটা বাইন্ডিং এর সুবিধা, ডাইনামিক বাইন্ডিং এর সুবিধাটা দিয়ে থাকে, স্ট্যাটিক বাইন্ডিং এর সুবিধাটা দিয়ে থাকে। আবার একটা কি বটম, এটা কি বটম আপ প্রসেস। এইখানেই তো আমার 5-7টা পার্থক্য হয়ে গেল। এই 5-7টা পার্থক্য যদি আমরা মোটামুটি মাথায় রাখতে পারি তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে স্পষ্ট ধারণা চলে আসবে। এবার মেসেজ পাসিং নিয়ে কিছু কথা বলি। অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে ডাটা পাস করতে পারে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে। মেসেজ পাসিং এর সংজ্ঞাটা মনে রাখবে যে যখন কোনো অবজেক্ট অন্য কোনো অবজেক্টের মধ্যে ডাটা পাস করতে পারে, অর্থাৎ এক অবজেক্ট অন্য অবজেক্টের মধ্যে ডাটা দিতে পারে, তখন তাকে বলবো আমরা মেসেজ পাসিং। সেই ক্ষেত্রে দুইটা জিনিস শুধু মনে রাখবা। আমার মাউস পয়েন্টারটা হয়তো দেখা যাচ্ছে, এই অবজেক্টটা, আমার মাউস পয়েন্টারটা যেখানে নক করতেছি, এই অবজেক্টটা এই অবজেক্টটার মধ্যে যদি ডাটা পাঠাইতে চায় তাহলে এই অবজেক্টটাকে বলবো আমি ক্লায়েন্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে বলবো আমি ক্লায়েন্ট অবজেক্ট। আর
এ কি করবে, রিকোয়েস্ট পাঠাবে। আর সরি আমি আরেকবার বলি, প্রথম অবজেক্টের নিজস্ব ফাংশনের মাধ্যমে এই এই এর নিজস্ব ফাংশনের মাধ্যমে এই অবজেক্টটার ফাংশনগুলোকে সে কি পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে। ফলে এই অবজেক্টটা কি করবে, সে যে ডাটার জন্য রিকোয়েস্ট করছে সেই ডাটাটা একে দিয়ে দিবে। তাহলে এ কি করবে, জাস্ট রিকোয়েস্ট পাঠাবে, তার মাধ্যমে, ফাংশনের মাধ্যমে। আর এই অবজেক্টটা ওই ডাটাটা একে দিয়ে দিবে। তো এ যে রিকোয়েস্ট পাঠাইলো এটাকে বলবো, এই জন্য এটাকে বলবো আমরা ক্লায়েন্ট অবজেক্ট। আর এ যে এইকে ডাটাটা দিয়ে দিল, এই জন্য এটাকে বলবো আমরা সার্ভার অবজেক্ট। আমি দুইটা সংজ্ঞা যা শুধু ধরাই দিলাম মেসেজ পাসিং এর মধ্যে। যদি আছে মেসেজ পাসিং কি, তাহলে মেসেজ পাসিং হলো কি, যে অবজেক্টের মধ্যে ডাটা পাস করার প্রক্রিয়াটাকে বলবো আমরা মেসেজ পাসিং। তাহলে মেসেজ পাসিং এর প্রক্রিয়ায় এই এই অবজেক্টটা কি করবে, এই অবজেক্টটাকে ডাটা রিকোয়েস্ট পাঠাবে। কার মাধ্যমে পাঠাবে, ফাংশনের মাধ্যমে পাঠাবে। তাহলে যে এই যে রিকোয়েস্ট পাঠাইলো এটাকে বলা হয় ক্লায়েন্ট অবজেক্ট। আর এই যে রিকোয়েস্টটা একে পাঠাই দিল এটাকে বলা হয় সার্ভার অবজেক্ট। তো থ্যাঙ্কস টু অল। তোমাদের এখন কোনো প্রশ্ন থাকতে পারলে করো থিওরিক্যালি। আর প্র্যাকটিক্যালি আমরা 23 বাজে 5 মিনিটের মধ্যে আজকে নেটবিনস তোমরা সবাই সেটআপ দিয়ে দিবা। আমি প্রসেসটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে। তার আগে 2 জন প্রশ্ন করবা, বেশি জন করলে তো হবে না। মানে এখানে তোমরা 62 আমি দেখতে পাচ্ছি, তো অ্যাবভ অফ 60 এতজন আছো, মাঝখান থেকে 2-1 জন কোনো প্রশ্ন করতে পারো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো আসলে ক্লাসটা। 2-1 জন প্রশ্ন করতে পারো। স্যার ইনক্যাপসুলেশনটা আসলে একটু যদি আরেকটু ক্লিয়ার করতে। ইনক্যাপসুলেশন, ওকে। হ্যাঁ, তোমরা বললে যে ডাটা, আচ্ছা দেখো ইনক্যাপসুলেশন কিছুই না। আমি ক্লাস অবজেক্ট ব্যবহার করে তো একটা তৈরি করতেছি না, প্রোগ্রাম তৈরি করতেছি না। এই যে স্টুডেন্ট নামে আমি একটা কি করছি, প্রোগ্রাম তৈরি করছি, কি এটাতে কি ব্যবহার করছি, ক্লাস ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করছি। তাহলে এই ক্লাসের মধ্যে কি আছে, ডাটা আছে এবং মেথড আছে। তাহলে ইনক্যাপসুলেশন বলতেছে যে ডাটাকে সিকিউর করার জন্য আমি যে ডাটা এবং ফাংশন ব্যবহার করে ক্লাস তৈরি করি, এই প্রক্রিয়াটাই ইনক্যাপসুলেশন। ক্লিয়ার? মানে ডাটা এবং মেথড ব্যবহার করে আমি যে ক্লাস তৈরি করি এটাকেই ইনক্যাপসুলেশন বলে। জি স্যার। তাহলে আমরা জাভা প্রোগ্রামিং করার জন্য যে এডিটরটা অর্থাৎ আইডিই টা ব্যবহার করব এটা হলো নেটবিনস। নেটবিনস বর্তমানে বাজারে যেটা আসছে, আমি আবারও স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাহলে চলে আসি আমি। তাহলে এখানে দেখো আমরা চাইলে নেটবিনস আইডি 8.2 এটাও সেটআপ দিতে পারি, অথবা অ্যাপাচি নেটবিনস আইডি 12.4 এটাও দিতে পারি। তাহলে নেটবিনস আইডি 8.2 টা সবাই একটু নেটে যা শুধু সার্চ দিবা, তাহলে চলে আসবে। এটা কয়েক মেগাবাইটের, আমি ডাউনলোড করছিলাম তো। নেটবিনস নেটবিনস ডাউনলোড, এটা হলো জিডিকে। এটা এই যে জিডিকে নেটবিনস ডাউনলোড। স্যার লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দেন। না রে, এটা দেওয়ার দরকার হবে না, তোমরা যা শুধু নেটে সার্চ দিবা, নেটে সার্চ দিলে চলে আসবে। তারপরেও তুমি চাইছো দিয়ে দিব, সমস্যা নাই। এই যে এখান থেকে জেডিকেটা তোমরা নিয়ে নিবা উইন্ডোজ এর জন্য। এই যে যার যত বিট আছে উইন্ডোজটা, এখন কার বুঝতে কত পারছি বিট আছে স্যার। সেটা তো দেখতে পারো। জি এই যে স্যার। রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিজে যায়, এখানে দেখে নিবা যে এই যে কার কত বিট আছে। আমারটা কত, 64 বিট অপারেটিং জি সিস্টেম। স্যার। এখানে র্যাম দেখা যায়, বিটগুলো দেখা যায়, তারপর কম্পিউটারের নাম দেখা যায়, ওয়ার্ক গ্রুপ থাকলে ওয়ার্ক গ্রুপ দেখা যায়, চেঞ্জ সেটিং এখানে একটু দেখে নিবা। দিয়ে ওই অনুযায়ী তোমরা নেটবিনসটা সেটআপ দিবা যা যা চাই। এখন তো যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরের ক্লাসে একবারে সফটওয়্যার নিয়ে সেটআপ দিয়ে দেখাইতে হবে, সেক্ষেত্রে আমাকে এগুলো আবার রিমুভ করা লাগবে। তো তোমরা যদি পারো একে অপরকে হেল্প করে হলেও নিজেদের মধ্যে শেয়ার করে হলেও সেটআপটা দিয়ে নিও। আরো এগ্রিমেন্ট করে, ও অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট,
এই যে উপরে এগ্রিমেন্ট একটা অপশন ছিল, ওটা করে নিলাম, ওটা নেই নাই তো এই জন্য বলছি এগ্রিমেন্ট। আচ্ছা তোমরা পাইবা এইখানটে যে কোনো সার্চ দিলে তোমরা অপশনটা পাইবা, আর আমি লিংকটাও দিয়ে দিব, দিয়ে ডাউনলোড অপশনটা দেখাই দিব, ঠিক আছে? এরপরে ডাউনলোড করার পরের স্টেপটা হবে জাস্ট শুধু যখন তোমাদের ডাউনলোডে চলে আসবা, হয়ে গেছে এখন। এখন সফটওয়্যারটাও যদি তোমরা চাও, সফটওয়্যারটাও আমি সফটওয়্যারটা দেওয়ার ব্যবস্থা কিছু নেই, নেট থেকে ডাউনলোড করে নিতে পারবা, আর একে অপর ফ্রেন্ডের কাছ থেকে নেট নিতে পারো। অর্থাৎ নেটবিনস 8.2টা পরের ক্লাসে যেদিন আসে সবার যাতে রান থাকে, ঠিক আছে? কারণ আমরা এই যে আজকে যেগুলো থিওরিক্যালি দেখলাম, এটা তো ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি থিওরিক্যালি দেখলাম, সেকেন্ড চ্যাপ্টারে স্লাইড টেলাইড গুলো তো আমি তৈরি করবই, সাথে আমরা সাথে সাথে প্রোগ্রামিং সিনট্যাক্সটা সহ আমরা দেখে নিব যে জাভাতে মোটামুটি আমরা কিভাবে প্রোগ্রামিং গুলো করব। এই প্রোগ্রামিং যদি আমি করি, পরবর্তীতে যে কোনো ল্যাঙ্গুয়েজ ধরেই আমরা প্রোগ্রামিং এর কাজগুলো শেষ করতে পারবো, যে কোনো ল্যাঙ্গুয়েজ ধরে, অ্যাপ্লিকেশন ভিত্তিক। তো সবাইকে এরপরে ক্লাসে যেটা থাকবে সেটা হবে যে সরাসরি প্রোগ্রামিং এ আমরা চলে যাব, আর প্রোগ্রামিং রিলেটেড দ্বিতীয় চ্যাপ্টারের কোনো কিছু আমরা আলোচনা করব। আর আজকের চ্যাপ্টারে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সফটওয়্যার ইভ্যালুয়েশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিউর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য, এর মধ্যে ক্লাস এবং ক্লাসের ধারণা, অবজেক্টের ধারণা, ক্লাস এবং অবজেক্ট কি, এরপরে আমাদের বৈশিষ্ট্যগুলা, এই আর এইদিকে তোমরা সফটওয়্যারটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সেটআপ দিয়ে নিবা। এই যে আমার অনেকগুলো প্রোগ্রাম করা আছে জাভাতে, এই জন্য চলে আসতেছে, জাস্ট শুধু দেখো যে একটা প্রোগ্রাম আমি কিভাবে রান করি, একটা প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম। এই যে জাস্ট শুধু ফাইলে গেলাম, নিউ ফাইল নিয়ে নিলাম, এই যে এখানে প্রজেক্টের নাম দিয়ে দিলাম, প্রজেক্ট একেবারে তোমাদের PMT3। অ্যাপ্লিকেশন আবার দেখে ফাইলে গিয়ে নিউ প্রজেক্টের কোনটা, জাভা, এরপরে কি প্রোগ্রাম, জাভা অ্যাপ্লিকেশনের এখানে নেক্সট করে দিলাম, নেক্সট করে দিয়ে এই যে প্রজেক্টের নাম দিয়ে দিই আমরা, যে প্রজেক্টের নাম দিবা সিএমটি এমটি 5 কোথায় সেট হবে সেটা লেখা আছে, কোন ফোল্ডারে থাকবে সেটা ঠিক করতে পারবা, দিয়ে ফিনিশ করে দাও। তাহলে নতুন একটা এই যে CMT5 জাভার একটা প্রোগ্রাম তৈরি হলো। আচ্ছা, তৈরি হওয়ার সাথে সাথে এখানে দেখো একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে, প্যাকেজ CMT প্যাকেজ ওপি, পাবলিক একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এই যে মেইন একটা মেথড তৈরি হয়ে গেছে, আলটিমেটলি এখানে রান করার জন্য মেইন মেথড তৈরি হয়ে গেছে। এইখানে তৈরি হলেও তোমাদেরকে আবার এগুলাই মুখস্থ করার লাগবে, কারণ দ্বিতীয় চ্যাপ্টারের পড়াশোনা হলো এই যে জাভা এর সিনট্যাক্স। তাহলে আমি এখন যেটা করতেছি এটাই জাভা এর সিনট্যাক্স। তাহলে কি থাকবে, একটা প্যাকেজ থাকবে, প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকতে পারে, ওই ক্লাসের মধ্যে আবার অনেকগুলো কি থাকতে পারে, মেথড থাকতে পারে, ওই মেথডের মধ্যে অনেকগুলো কি থাকতে পারে, সরি, ওই ক্লাসের মধ্যে অনেকগুলো কি থাকতে পারে, মেথড থাকতে পারে, ওই মেথডের মধ্যে একটা মাত্র থাকবে আমাদের মেইন মেথড। এই মেথড থেকে অন্যান্য মেথডের যে ক্লাস তৈরি করছে ওই অবজেক্ট গুলোকে আমি কল করতে পারবো। আমি আরেকবার বলতেছি, প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকবে, এই ক্লাসগুলোর মধ্যে অনেকগুলো কি থাকবে, মেথড থাকবে, এর মধ্যে একটা মেথড থাকবে সেটা হলো মেইন মেথড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। এখান থেকে আমরা কি করতে পারি, প্রোগ্রাম সরাসরি রান করতে পারি, অথবা অন্য কোনো ক্লাস থাকলে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে সিস্টেম ডট প্রিন্ট
import Java কথা বলতেছি না, শুধু লিখতেছি। এখন জাস্ট আমি এটা করলাম, রান করলাম। এই দেখো নিচে চলে আসে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আর ওইখানে যে আমি একটা ইম্পোর্ট ডট এটা লিখলাম, এগুলো ইম্পোর্ট করার জন্য, এগুলো আমরা ওই যে কিবোর্ড থেকে ইনপুট আউটপুট নেওয়ার জন্য স্ক্যানার মেথড, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। তাহলে এই যে যেটা এখন একটু দেখলাম, এটাই হলো একটা, আমরা কি করলাম, একটা প্রোগ্রামকে রান করে দেখলাম। তাহলে নেটবিনসটা সেটআপ দেওয়ার পরে সবাই করবা কি, নেটবিনসটা সেটআপ দেওয়ার পরে সবাই কোডিংটা দুই একটা প্রোগ্রাম রান করবা, দুই একটা মানে মেইন সিনট্যাক্সটা এইটা জাভার। হ্যাঁ, এটাই হলো জাভার সিনট্যাক্স ফরম্যাট। অর্থাৎ প্যাকেজ থাকবে, প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকবে, এই ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকবে। ওই মেথডগুলো, অনেকগুলো যে মেথড থাকবে, ওই মেথডের মধ্যে একটা মেইন মেথড থাকবে। আর এখানে আমরা অনেকগুলো ক্লাস যে নিব, ওই ক্লাসগুলোকে এই মেইন মেথডে আমরা রান করব। আর অনেকগুলো এই ক্লাসের মধ্যেও আবার অনেকগুলো আমরা মেথড নিতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রামটাকে আস্তে আস্তে বাড়াবো। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন এর মাধ্যমে কোনো কিছু প্রদর্শন করা হয় জাভা সিনট্যাক্সে, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন এর মাধ্যমে কোনো কিছুকে আমরা প্রদর্শন করি। শুধু প্রিন্ট দিলেই হয়, প্রিন্ট দিলেও প্রদর্শন হবে। পার্থক্য হলো প্রিন্ট দিলে পাশাপাশি, দেখো হ্যালো ওয়ার্ল্ড বিল্ট ইন প্রোগ্রামটা পাশাপাশি আসছে, আর প্রিন্ট এলএন দিলে একটা লাইন তৈরি হয়, নিউ লাইন তৈরি হয়। নিউ লাইন এলে নিউ লাইন তৈরি হয়, এখান থেকে বাদ দিয়ে নিউ লাইন তৈরি হয়ে গেছে। তাহলে আউটপুট দেখানোর জন্য আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, আর ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানার ব্যবহার করব। স্ক্যানার